হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম সকলকে। তো 2026 সালে ম্যাথামেটিক্সের কোশ্চেন আমরা সলভ করছিলাম। এর আগের ক্লাসে 12 দাগ এবং 13 দাগের সলভ হয়ে গেছে, বাকি আছে 14 দাগ এবং 15 দাগ। তো আজকের ক্লাসে 14 দাগ এবং 15 দাগ সলভ করে দিয়ে 2026 সালের যে কোশ্চেনের সম্পূর্ণ সলিউশন কমপ্লিট হবে। ঠিক আছে, তো শুরু করছি। দেখো, এর আগে বলে নিই। দেখো, এই বছর থেকে আমরা অনলাইনে ব্যাচ স্টার্ট করছি। ক্লাস 5 to 12 বা গ্র্যাজুয়েশনও অনলাইনে তোমরা যারা ইন্টারেস্টেড, এবার যেহেতু প্রথমবার স্টার্ট করছি, সিট সংখ্যা অল্প রেখে আমরা স্টার্ট করছি, এবং যারা ইন্টারেস্টেড তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেখবে দেওয়া আছে, পোস্ট করা আছে ইউটিউবে, দেখবে সেখানে পেয়ে যাবে। তো যারা অনলাইনে ক্লাস করতে ইচ্ছুক তারা যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নেবে, কারণ আমরা প্রথমবার যেহেতু, তো অল্প স্টুডেন্ট নিয়ে স্টার্ট করে দেবো। ঠিক আছে, তো শুরু করছি। দেখো আজকের ক্লাস এখানে 14 দাগ থেকে। 14 দাগের একটি নিরেট আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে। আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে? 4:3:2। 4:3:2। ঠিক আছে, আমরা ধরি দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 4x ধরে নিচ্ছি। এখানে একক হিসেবে কি দেওয়া আছে? আচ্ছা, সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 468 বর্গ সেমি, তার মানে সেমি। ঠিক আছে, সেমি এককটা ইউজ করতে হবে। ধরি দৈর্ঘ্য এত সেমি, প্রস্থ 3x সেমি, আর উচ্চতা সমান 2x সেমি। অতএব সমগ্রতলের ক্ষেত্রফল সমান আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? যদি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা জানা থাকে, 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু প্রস্থ, তাই তো? তাহলে এখানে হয়ে যাচ্ছে 2 ইন্টু, তাহলে 4x ইন্টু 3x প্লাস 3x ইন্টু 2x প্লাস 4x ইন্টু 2x। এগুলো আগে পরে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আলটিমেট মানটা সেই একই আসবে, সমান 2 ইন্টু 3 4 12 x স্কোয়ার প্লাস 6 x স্কোয়ার প্লাস 8 x স্কোয়ার এলো এত বর্গ সেমি। তাহলে হয়ে যাচ্ছে 2 ইন্টু 12 আর 8 20 আর 6 26 x স্কোয়ার এত বর্গ সেমি, সমান 52 x স্কোয়ার এত বর্গ সেমি। তাহলে এইটা আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করলাম, যে অনুপাতটা দেওয়া আছে সেইটার সাহায্যে। আবার ক্ষেত্রফল বলে দেওয়া আছে শর্ত অনুসারে 52 x স্কোয়ার ইজ ইকুয়াল টু দেওয়া আছে 468, তাই তো? 468 বা এক্স স্কোয়ার সমান কত হয়ে যাচ্ছে? 468/52, বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 হলে 9 দুগুণে 18, 18 থেকে 1, 5 তাহলে 9 চলে আসছে, বা এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3, অতএব এক্স সমান 3। ঠিক আছে, অতএব আয়তঘনের দৈর্ঘ্য সমান, এবার লিখবে আয়তঘনের দৈর্ঘ্য 4x, তো তাহলে 4 ইন্টু 3 এত সেমি সমান 12 সেমি। আয়তঘনের প্রস্থ সমান, প্রস্থ 3, তাহলে 3 ইন্টু 3 এত সেমি 9 সেমি। আয়তঘনের উচ্চতা সমান 2 ইন্টু 3 এত সেমি সমান 6 সেমি। তাহলে 12, 9 আর 6, ঠিক আছে, এই তিনটা আসছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এবার কি চেয়েছে? আয়তঘনকের আয়তন। অতএব আয়তঘনকের আয়তন সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে 12 ইন্টু 9 ইন্টু 3, 9 ইন্টু 6 এত বর্গ সেমি, তাই তো? 9 ইন্টু 6 এত বর্গ সেমি সমান 9 12 108 ইন্টু 6 এত বর্গ সেমি। 6 8 48 8 হাতে 4, 6 0 0 4, 6 6 648 বর্গ সেমি আয়তঘনকের আয়তনটা আসছে। ঠিক আছে, দেখো একের দাগেরটা হলো সহজ অঙ্ক ছিল, 2 এর দাগে যাচ্ছি। 14 দাগে 2 এর অঙ্ক। তাহলে এই অঙ্কটা কিন্তু সহজ অঙ্ক দিয়েছিল। ঠিক আছে, 3টে অঙ্কের মধ্যে এইটাকে অবশ্যই বেছে নিতে হবে।
যখন তোমরা সলভ করবে। এবার 2-এরটা দেখো, 20 সেমি উচ্চতা বিশিষ্ট একটি ফাঁপা চোঙের অন্তর্ব্যাসার্ধ ও বহির্ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধই দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, ফাঁপা চোঙের, তাহলে চোঙের আয়তনটা পেয়ে যাব। ফাঁপা চোঙের উচ্চতা কত? ফাঁপা চোঙের উচ্চতা সমান 20 সেমি। ফাঁপা চোঙের অন্তর্ব্যাসার্ধ সমান, ফাঁপা চোঙের অন্তর্ব্যাসার্ধ সমান 4 সেমি, তাই তো? আচ্ছা, অন্তর্ব্যাসার্ধ 4 সেমি। আর ফাঁপা চোঙের বহির্ব্যাসার্ধ 5 সেমি বলা আছে, তাই তো? বহির্ব্যাসার্ধ 5 সেমি। বহির্ব্যাসার্ধ 5 সেমি। অতএব ফাঁপা চোঙের আয়তন কত? অতএব ফাঁপা চোঙের আয়তন, চোঙ যেহেতু, তাহলে 4/3 পাই বহির্ব্যাসার্ধ স্কোয়ার মাইনাস, মানে আয়তনের সূত্র, বাইরের আয়তন থেকে ভেতরের আয়তনটা বাদ দিয়ে দেবো, যতটা সলিড পদার্থ সেটা দিয়ে তৈরি সেটা বেরোবে, তাই তো? ফাঁপা চোঙের এটা আয়তন লিখবো না, যে ফাঁপা চোঙটি যে বস্তু দ্বারা তৈরি, সেটার আয়তন, যতটা পদার্থ দিয়ে তৈরি সেটার আয়তন, ফাঁপা চোঙের নিরেট অংশের আয়তন, তাই তো? ফাঁপা চোঙের অন্তর্ব্যাসার্ধ এত, বহির্ব্যাসার্ধ এত, গলিয়ে এত অংশ উচ্চতা বিশিষ্ট, তাহলে ফাঁপা চোঙের যে বস্তু দিয়ে তৈরি তার আয়তন। পদার্থের আয়তন মানে যে পদার্থটা দিয়ে তৈরি তার আয়তন হচ্ছে, ঠিক আছে? 4/3 পাই আর স্কোয়ার এইচ, পাই মানে 22/7, আর স্কোয়ার মানে এই যে 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার ইন্টু এইচ মানে 20, এত ঘন সেমি। তাহলে 22/7, এইটা হচ্ছে 5×5 = 25 মাইনাস 16 ইন্টু 20, তাহলে 22/7 ইন্টু 25 থেকে 16 বিয়োগ করলে 16 আর 9 25 হয়, ইন্টু 20, এত ঘন সেমি। আচ্ছা, এইটা বেরিয়ে গেল, ঠিক আছে? এবার এই চোঙটিকে গলিয়ে চোঙের 1/3 উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু তৈরি করা হলো। তাহলে যে শঙ্কু তৈরি করা হবে, ধরি শঙ্কুর ব্যাস হবে সমান 2r সেমি, ঠিক আছে? অতএব শঙ্কুর ব্যাসার্ধ হবে সমান 2r/2 সেমি সমান r সেমি শঙ্কুর ব্যাসার্ধ। অতএব প্রদত্ত শঙ্কুর উচ্চতা সমান এর 1/3 অংশ মানে 1/3, তার মানে 20/3 হবে, 20/3 এত সেমি, তাই তো? যে পদার্থ দিয়ে তৈরি, তাহলে 20/3 এত সেমি। এবার বলছে তাহলে শঙ্কুর আয়তনটা কি হবে? শঙ্কুর আয়তন হয়ে যাচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, অতএব শঙ্কুর আয়তন 1/3 পাই এর মান 22/7, আর স্কোয়ার মানে আর স্কোয়ার, আর এইচ এর মান 20/3, এত ঘন সেমি। এবার শর্তানুসারে বলে দুটোকে সমান করে দাও। শর্তানুসারে মানে এই পদার্থটা দিয়েই এটা তৈরি হচ্ছে, তাই তো? নিরেট শঙ্কু যেহেতু তৈরি হচ্ছে, শর্তানুসারে 1/3 পাই মানে 22/7, আর স্কোয়ার, এইচ মানে 20/3 ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার মানে এটা 9 এসছে ইন্টু 20। এখানে দেখো এই যে 22/7 কেটে দিচ্ছি, ঠিক আছে? বা বাকি মানগুলো ডান দিকে নিয়ে যাচ্ছি। আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 ইন্টু 20, এদিকে 20/3টা এসে 3/20 হবে, আর এদিকে 1/3টা এসে 3 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, 20 কেটে দিচ্ছি, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3 9 27, 3 7 81, বা আর ইজ ইকুয়াল টু +-9, বা আর সমান 9 চলে আসছে। তাহলে কি চেয়েছে এখানে? শঙ্কুর ভূমিতলের ব্যাস, অতএব 2r সমান কত হয়ে যাচ্ছে? 2r সমান 18 হয়ে যাবে। অতএব 2r ইজ ইকুয়াল টু 2 × 9 সমান 18। অতএব শঙ্কুর ভূমিতলের ব্যাস সমান 18
সেমি। ঠিক আছে, শঙ্কুর ভূমিতলের ব্যাস 18 সেমি। নেক্সট 3-এরটা। 9 সেমি দৈর্ঘ্যের অন্তর্ব্যাসার্ধ বিশিষ্ট 9 সেমি দৈর্ঘ্যের অন্তর্ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধগোলাকার পাত্র জলপূর্ণ আছে। আচ্ছা, অর্ধগোলাকার পাত্রের ব্যাসার্ধ, অর্ধ গোলাকার পাত্রের অন্তঃব্যাসার্ধ সমান 9 সেমি। তাহলে অর্ধগোলাকার পাত্রে যেটা ব্যাসার্ধ হয় সেটাই উচ্চতা হয়। অতএব অর্ধগোলাকার পাত্রের উচ্চতা সমান 9 সেমি হবে, তাই তো? আচ্ছা, জলপূর্ণ আছে, তাহলে অর্ধগোলাকার পাত্রের, অতএব অর্ধগোলাকার পাত্রের জলের আয়তন, যেহেতু জলপূর্ণ আছে, জলের আয়তনটা কত হবে? জলের আয়তন ইজ ইকুয়াল টু 2/3 হয়ে যাবে। 2/3 পাই মানে 22/7 আর কিউব। আর কিউব মানে 9 ইন্টু 9 এত ঘন সেমি। এইটা। এবার বলছে ওই জল 3 সেমি ব্যাস ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট চোঙাকৃতি বোতলে ভর্তি করা হলো, কতগুলি বোতল জলপূর্ণ হবে? তাহলে একটি বোতলের ব্যাস কত? একটি বোতলের ভূমির ব্যাস সমান 3 সেমি। অতএব একটি বোতলের ভূমির ব্যাসার্ধ সমান 3/2 সেমি। একটি বোতলের উচ্চতা কত? উচ্চতা 4 সেমি। একটি বোতলের উচ্চতা সমান 4 সেমি। ঠিক আছে, তাহলে বলছে কতগুলি বোতল ভর্তি হবে? ধরি এক্সটি বোতল ভর্তি হবে। ধরে নিচ্ছে এক্সটি বোতল ভর্তি হবে। ধরে নিচ্ছি। এবার কি হবে, এখানে এই যে জলটা বিভিন্ন পাত্রে দেওয়া হবে, এবার এক্সটি বোতলের জলের আয়তন আর এই জলের আয়তনটা সমান হবে, তাই তো? এক্সটি বোতল ভর্তি হবে। তাহলে একটি বোতলে জলের আয়তন, এই দাগের অঙ্কগুলো কিন্তু 3টে অঙ্কই সোজা দিয়েছে, পরিমিতির অঙ্ক 3টে অঙ্কই সহজ ছিল। একটি বোতলে জলের আয়তন সমান, একটি বোতলে জলের আয়তন পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার, ব্যাসার্ধ কত? 3/2, 3/2টা দুবার হবে, পাই আর স্কোয়ার এইচ মানে 4 এত ঘন সেমি। আর অতএব এক্সটি বোতলের জলের আয়তন সমান এক্স ইন্টু 22/7 ইন্টু 3/2 ইন্টু 3/2 ইন্টু এইচ এত ঘন সেমি। তাহলে শর্ত অনুসারে এই জলটাই এখানে দেখা হচ্ছে, তাহলে এই দুটো সমান হবে। তাহলে শর্ত অনুসারে 2/3 পাই ইন্টু 9 ইন্টু 9। শর্ত অনুসারে এইটা এক্স ইন্টু 22/7 ইন্টু 3/2 ইন্টু 3/2 ইন্টু 4 ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার না, এটা কি বলেছে? অর্ধগোলক, 4/3 পাই আর কিউব। অর্ধগোলক যেহেতু 2/3 পাই 9 ইন্টু 9 ইন্টু 9। ঠিক আছে, এইটা এখানে 22/7 কেটে দিলাম, বা এখানে এক্স এর মানটা কত হয়ে যাচ্ছে? এখানে 9 ইন্টু 9 আছে, এদিকে 2/3 আছে, এদিকে 2/3 2/3 হয়ে চলে আসবে। 2/3 এখানে একটা 4 আছে, 4টা এদিকে এসে 1/4 হয়ে যাবে, তাই তো? 4টা এদিকে এসে 1/4 হয়ে যাচ্ছে। আচ্ছা, এদিকে 3 3 এ 9, 3 কেটে গেল। ঠিক আছে, এই 3 কেটে গেল, এই 2 2 4 2, এই 2টা আবার এই 2 6 কেটে গেল, বা এক্স এর গেল 3 9 27, 27 ওখানে 54 চলে আসছে। ঠিক আছে, 27 ওখানে 54 চলে আসছে। বলছে কতগুলি বোতল জলপূর্ণ হবে? অতএব 54টি বোতল জলপূর্ণ হবে। অতএব 54টি বোতল জলপূর্ণ হবে। দেখো 54টি বোতল জলপূর্ণ হবে। ঠিক আছে, দেখো 14 দাগের 3টে অঙ্ক হলো, 15 দাগে চলে যাচ্ছে। এবার 15 দাগের রাশিবিজ্ঞানের অঙ্ক।
15 দাগের একেরটা। 15 দাগের একের প্রথম অঙ্ক, শ্রেণী পরিসংখ্যা দেওয়া আছে 5 থেকে 14। এই অঙ্কটা পর্ষদের টেস্ট পেপারে বহুবার ছিল, আমরা সলভ করেছি এবং বলেও ছিলাম যে অঙ্কটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখানে কি দেওয়া আছে? শ্রেণী পরিসংখ্যা দেওয়া আছে আর ছাত্র সংখ্যা। শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী পরিসংখ্যা বা শুধু শ্রেণী লিখছি। ঠিক আছে, শ্রেণীর সীমা লিখে দিচ্ছি, শ্রেণী সীমা। ঠিক আছে, এখানে এক্ষেত্রে শ্রেণীর সীমানাটা বের করে নেওয়া ভালো হবে, কিন্তু শ্রেণীর সীমানা না বলে আমাদের দরকার হচ্ছে মধ্যকটা। ডাইরেক্ট আমরা শ্রেণীর আর ছাত্র সংখ্যা বা পরিসংখ্যায় চলে যাচ্ছি, মধ্যকার সীমানাটা আর বের করছি না। ছাত্র সংখ্যা, এইখানে মধ্যক দরকার, মধ্যক এক্স আই, যেটা ছাত্র সংখ্যাটা এফ আই। ঠিক আছে, এইটা। এবার এখানে কিছু উল্লেখ করে দেয়নি, তথ্যের গড় নির্ণয় করো। যে কোনো পদ্ধতি আমরা করতে পারি, সরাসরি আমরা প্রত্যক্ষ পদ্ধতি করছি। দেওয়া আছে 5 থেকে 14, 15 থেকে 24, 5 থেকে 14, 15 থেকে 24, আচ্ছা 25 থেকে 34, 35 থেকে 44, আচ্ছা 45 থেকে 54, আর কটা আছে? 64 পর্যন্ত, 55 থেকে 64, 55 থেকে 64, এইটা আছে। আচ্ছা, ছাত্র সংখ্যাটা কি কি দেওয়া আছে? 3, 6, 18, 20, 10, 3, 3, 6, 18, 20, 10, 3। একেবারে বইয়ের অঙ্কটা তুলে দিয়েছে, বইয়ের অঙ্কটা আছে তোমাদের 3, 6, 18, 20, 10, 3। আচ্ছা, এখানে মধ্যক হবে, এই যে মধ্যক বের করার জন্য কি করতে পারো? এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। 5 থেকে 14, 14 আর 5 যোগ 14 আর 5 19, তাকে 2 দিয়ে ভাগ, 9.5। প্রত্যেকটা এইভাবেই আসবে। হ্যাঁ, এটা 9.5 এলে এইটা এসে যাবে 19.5, এইটা এসে যাবে 29.5। যোগ করে ভাগ করবে দুটোকে, এইটা আসবে হিসেবের অঙ্ক, এগুলোই আসতে হবে। ঠিক আছে, 39.5, এইটা আসবে 49.5, আর এইটা আসবে 59.5। ঠিক আছে, আচ্ছা সামেশন অফ এফ আই কত হচ্ছে? সামেশন অফ এফ আই ইজ ইকুয়াল টু, আচ্ছা 20 আর 10 30, 40, 48 আর 6 54, 60 হয়ে যাচ্ছে, 60। ঠিক আছে, সামেশন অফ এফ আই 60। আচ্ছা, একটা বাকি আছে এখানে, এফ আই এক্স আই, এফ আই এক্স আই। এফ আই এক্স আই কত কত হবে? এফ আই এক্স আই এটা গুণ করলে 3 5 15, 5 হাতে 1, 3 9 27 হাতে 28, 28.5 আসছে। 19, এটা 6 5 6 30 শূন্য, শূন্য চলে আসে ডান দিকটা। হ্যাঁ, হাত থেকে 3, যখন হয় 54 3 57, 7 হাত থেকে 5, 6 কে 6 আর 5 11, তাহলে 117 হয়ে যাচ্ছে। এইটা 117। ঠিক আছে, এরপরের যে মানটা 29.5 ইন্টু 18, 29.5 ইন্টু 18, এটা 533। আচ্ছা, 20 শূন্য, একটা শূন্যটা কেটে যাবে, 5 গুণ 10 শূন্য, আবার শেষেও শূন্য থাকবে। ঠিক আছে, আচ্ছা 9 দুগুণে 18, 1 হাত থেকে, তাহলে 18 1 19 9, হাত থেকে 3 6 7 হয়ে যাচ্ছে 790। এটা 790। এরপর একটা 10, 10-এর জন্য কেটে যাচ্ছে, সরাসরি 449 হয়ে যাচ্ছে, 495, 495 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 495 হলো। এরপরটা 3 দিয়ে গুণ, 3 5 15, 5 হাত থেকে 1 দশমিক, 3 9 27 আর 28 এর 8 হাত থেকে 2, 3 5 15 দিয়ে 17, 178.5। তাহলে সামেশন অফ এফ আই এক্স আই, সামেশন অফ এফ আই এক্স আই ইজ ইকুয়াল টু কত হচ্ছে? দুটো দশমিকের 5 যোগ হয়ে 1 বেড়ে যাবে। ঠিক আছে, 1 বাড়বে, তাহলে 7 আর 1 এটা 8 হচ্ছে, 8 8 16, 17, 17 আর 5 22, 22 আর 8 30 এর শূন্য, হাত থেকে 3, তাই তো 30 এর শূন্য, হাত থেকে 3, 3 আর 2 5, 6, 6 আর 3 9, 9 9 18, 27, 18 3 9 27, 27 আর 7 34 এর 4, হাত থেকে 3, 3 আর 1 4, 4 আর 5 9, 9 আর 7 16, 16 আর 4 20, 20 আর 1 21, 2140। আমরা জানি
এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই। তাহলে এক্স বার ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2140 বাই 60, এটা কেটে যাচ্ছে, বা এক্স বার সমান হয়ে যাচ্ছে 3 6 18, 3 34, 5 6 30, দশমিক 40, তাহলে 6 7 হয়ে যাচ্ছে, প্রায় 6 6 করে আসছে, দেখো 6 7 35.67 আসছে প্রায়। দেখে নাও ভাগটা। তাহলে নির্ণয় গড় কি বলেছে এখানে কোশ্চেনে দেওয়া আছে যে নির্ণয় গড়, দেখো নির্ণয় গড় হয়ে যাচ্ছে, অতএব এটা প্রায় লিখতে হবে, নির্ণয় গড় 35.67, এটা প্রায়টা উল্লেখ করতে হবে। দেখো সহজ অঙ্ক ছিল রাশিবিজ্ঞানের প্রথম অঙ্কটা, এই অঙ্কটা তোমাদের বইয়ের অনুশীলনী অঙ্ক গড়ের, এবং এই অঙ্কটা পরশদের টেস্ট পেপারের অনেকগুলো পেজে ছিল, প্রায় 6-7টা পেজে এটা ছিল, ঠিক আছে। নেক্সট দেখো 15 দাগে 2 এর অঙ্ক কি দিয়েছে, 15 দাগে 2 দিয়েছে কোশ্চেনে, ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর সূচক তালিকা তৈরি করে ওজাইভ অঙ্কন করতে দিয়েছে, শ্রেণী আর পরিসংখ্যা দিয়ে দিয়েছে। তাহলে এখানে দেওয়া আছে, দেখো শ্রেণীটা 100 থেকে 120, 120 থেকে 140, 140 থেকে 160, 160 থেকে 180, 180 থেকে 200। তাহলে শ্রেণীটা কি হয়ে যাবে, এখানে শ্রেণী বলেই উল্লেখ করছি, শ্রেণী আর পরিসংখ্যা, তাই তো। এইটা এখানে টোটাল কত মান হচ্ছে, দেখো এখানে শুরু হচ্ছে 100 থেকে, তাই তো, শুরু হচ্ছে এখানে 100 থেকে, তাহলে 100-র বেশি দিয়ে শুরু করছি, শ্রেণী 100 এর বেশি, বৃহত্তর সূচক তো বেশি, 100-র বেশি, 120 এর বেশি, 140 এর বেশি, 160 এর বেশি, ঠিক আছে। কত পর্যন্ত আছে, 200 পর্যন্ত আছে, তাই তো। 180-র বেশি, 200-র বেশি, 160, 180 এর বেশি, আর 200-র বেশি, ঠিক আছে। দেখো 100-র বেশি কত, 100-র বেশি হয়ে যাবে এখানে টোটালটা, তার মানে হয়ে যাচ্ছে এখানে যেটা 100 থেকে এই 200-র বেশি কোনো পদ নেই, কোনো কিছু নেই এখানে, শূন্য, কারণ 100 থেকে 180 পর্যন্ত 4টে আছে, 4টে মান, পরিসংখ্যা 4টে, তাহলে 180-র বেশি 4 হয়ে যাবে, 4টে মান 180-র বেশি আছে, যে কোনো কিছু মান। আচ্ছা, এরপর বলছে 160-এর বেশি, 100 থেকে 180-র মধ্যে 12টা আছে, তাহলে 100 থেকে যেমন 160-এর বেশি করি, তাহলে 160-এর বেশি যেগুলো সেগুলো 180-র বেশিও টোটাল হয়ে যাচ্ছে, 180-র বেশি যেগুলো সেগুলো 160-এর চেয়েও বেশি, তাহলে এখানে হয়ে যাচ্ছে 8টা, 8 + 4 সমান 12, ঠিক আছে। আচ্ছা, না এটা 8 নয়, এটা হচ্ছে 12ই আছে এখানে, 12 + 4 16। আচ্ছা, এবার 140 থেকে 160 10টা আছে, এইটা হয়ে যাবে 16 + 10 26, 0 4 0 4 12 10, এরপর 14, 26 + 14 হয়ে যাচ্ছে 40, তাই তো, 40। আচ্ছা, আর 100 থেকে 120-র মধ্যে 8টা পদ, সেগুলো 100-র বেশি অবশ্যই, তাহলে 100-র বেশি 8 যোগ হয়ে যাচ্ছে, 40 + 8, 40 + 8 সমান 48 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার কি করতে হবে, যে এক্স অক্ষ ছক কাগজে, এক্স অক্ষ বরাবর ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের, এখানে যেহেতু এইরকম একটা হবে,
এরকম নির্ণয় করলে এবার যেহেতু 100-র বেশি এগুলো দিয়ে দেওয়া আছে, হঠাৎ করে তো 100-র বেশি হবে না। এই জায়গাটা যে এইখানটা যে এই যে 100 থেকে শুরু হচ্ছে, এই গ্যাপটা, এই জায়গাটা ওই মানটা বোঝাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এবার এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহু সমান 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর একটি, তাহলে 48 পর্যন্ত মান ধরেই যাবে। এদিকে 48 আর এদিকে আছে 100 পর্যন্ত আছে, 10টা ছক এদিকে পাওয়া যাবে। এবার লিখবে এরকম লেখাটা যে ছক কাগজে এক্স অক্ষ বরাবর, ছক কাগজে এটা লেখাটা অবশ্যই দরকার, প্রত্যেকটা লিখতে হবে। ছক কাগজে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহু সমান 1 একক, ওয়াই অক্ষ বরাবর একটি বর্গক্ষেত্রে একটি বাহু সমান 1 একক, এটা ধরে নিল উভয় দিকে। ঠিক আছে। বা যদি মনে করো যে এইটা এই যে 48 পর্যন্ত যাচ্ছে, আমাদের পয়েন্টগুলো কি হবে যে 100-র বেশি। ঠিক আছে। পয়েন্টগুলো তো এরকম হবে যে 100,48, 200, এইরকম এইভাবে ওপরে ধরো 200, এরকম আসছে। তাহলে এই বরাবর 48 এই দিকে চলে যাচ্ছে। ঠিক আছে। এইদিকে 200 চলে যাচ্ছে, উভয় দিকে 100-100 ধরো, অসুবিধা নেই। তাহলে ছক কাগজে যে বিন্দুগুলো স্থাপন হবে, বিন্দুগুলো কত কত হবে, বিন্দুগুলো যে স্থাপন হবে এখানে হয়ে যাচ্ছে এই যে 100,48, 100,48 বিন্দুগুলো, 120,40, আর আছে 140,26, আচ্ছা 160,16, 180,4 আর 200,0। আচ্ছা, তার মানে এই যে এইখানে 100 থেকে আমরা যদি শুরু করি এইখানে, হ্যাঁ, তাহলে এই দিকে গিয়ে এখানে লাস্ট 200 স্টার্ট হচ্ছে, মানে এক্স অক্ষ বরাবর 200। এবার তোমরা যদি মনে করো যে ছক কাগজ যেটা আছে যে তার মানে 100টা ঘর হয়ে যাচ্ছে, 100টা ঘর যদি ধরবে না, তখন তোমরা ভাবতে পারো যে এক্স অক্ষ বরাবর লিখতে পারবে যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু সমান 2 একক ধরে নিলাম। ছক কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু সমান 2 একক ধরলাম, তখন ওটা ধরে নিলে এবার তুমি যদি তখন মনে হয় যে ধরছে না, তখন এটা ধরে, বা অন্য ক্ষেত্রে আরো বড় অঙ্ক ধরো, এইভাবে ধরতে হবে। ঠিক আছে। এবার প্রথমেই আমরা পুট করব কি, ছক কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের যে প্রথম মানটা যেটা আছে 100,48, তাই তো। এবার এই 48টাকে যে প্রকাশ হবে 4-এর গুণিতক আকারে ধরছি, 0, এটা 4, 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 32, 36, 40, 44, 48, 4 8 12 16 20 24 28 32 36 40 44 48, 6 7 8 9 10 11 12 4 12 48। আচ্ছা, এবার এইদিকে গণনা শুরু, এখানটা মনে করো 100, এইখানটা 100। ঠিক আছে। আচ্ছা, 100-র পর এখানটা মনে করো 120, এইখানটা 120, 140, 160, 180, এইখানটা মনে করো 200। ঠিক আছে, এইরকম মনে করলে। আচ্ছা, এবার ছক কাগজে এই বিন্দুগুলো যে লেখাটা আমি বললাম এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে, এইখানে আমরা সাদা পেজে করছি বলে এরকম হচ্ছে, তোমরা ছক কাগজে করবে ওইভাবে লিখতে হবে যে ছক কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহু সমান 1 একক, যদি 1 একক করে ধরো, একটি বাহু সমান 1 একক, বা অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহু সমান 1 একক। এই বরাবর যদি 200 হয়ে যায়, 100টা মান না ধরে, তখন এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহু সমান 2 একক ধরলে। ঠিক আছে, ধরে নিয়ে এবার বিন্দুগুলো স্থাপন করে যোগ করে দিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রথম বিন্দু এখানে কি হবে 100,48, এই যে 100, এখানে 48, এই সোজা গিয়ে এখানে 48, 100,48। দ্বিতীয় বিন্দু যে আমরা ছক কাগজে এই বিন্দুগুলো উল্লেখ করবো, আমরা ছক কাগজে এইগুলো ধরে এই বিন্দুগুলো স্থাপন করলাম। এরপর 120,40, 120,40 মানে এইখানে গিয়ে এইটা এসে যাচ্ছে 120,40। তারপর আছে 140,26, 140, এই সোজা আছে, এইটা আমরা এইভাবে অনুমানিক করতে হচ্ছে, ছক কাগজে হলে তোমরা এক্সাক্ট পেয়ে যাবে 120,26 এইটা। এরপরে বিন্দু আছে 160,16, 160,16 হয়ে যাচ্ছে এইখানে। এরপরে আছে 180,4, 180,4 আছে এইখানে। এরপরে 200,0 এইখানে। তারপরে এবার পৃথক আলাদা আলাদা করে এই দুটো পয়েন্টকে আলাদাভাবে যোগ করলে স্কেল ধরে, আবার এই দুটো পয়েন্টকে আলাদাভাবে স্কেল ধরে যোগ করলে, আবার এই দুটো পয়েন্টকে আলাদাভাবে স্কেল ধরে যোগ করলে, আবার এই দুটো পয়েন্টকে আলাদাভাবে স্কেল ধরে যোগ করলে, আবার এই দুটো পয়েন্টকে আলাদাভাবে যোগ করে দিলে। ঠিক আছে, এই যে বৃহত্তর সূচক
অজাইব অঙ্কন হয়ে গেল। ঠিক আছে, এটা তীর চিহ্ন হবে অবশ্যই এদিকে। দেখো এবার লিখবে বিন্দুগুলি স্থাপন করে প্রত্যেকটা বিন্দুকে পৃথক পৃথক ভাবে যোগ করে আমরা বৃহত্তর সূচক অজাইব পেলাম। ঠিক আছে, নেক্সট দেখো 3-এরটা, 15-3। যেটা বলছিলাম আমরা অনলাইনে ব্যাচ স্টার্ট করছি। তোমরা যারা ক্লাস 9, 10, 11, 12 স্টুডেন্ট যারা ব্যাচে যোগ হতে চাও, আমরা লিমিটেড স্টুডেন্ট নিয়ে স্টার্ট করে দেবো। তো আমরা এতে পোস্ট করেছি ইউটিউবে, সেখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। সেই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা এই ব্যাচে যোগ হওয়ার জন্য কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো, কারণ খুব দ্রুত আমরা অল্প স্টুডেন্ট নিয়ে স্টার্ট করে দেবো। ঠিক আছে, 15-3-এরটা। আচ্ছা, এখানে দিয়েছে সংখ্যাগুলো মান নির্ণয় করতে, প্রাপ্ত নম্বর আর শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে। প্রাপ্ত নম্বর আর শিক্ষার্থীর সংখ্যা আছে, তাহলে যেহেতু প্রাপ্ত নম্বর শিক্ষার্থীর সংখ্যা আছে, আমরা প্রাপ্ত নাম্বারটাকে 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, 60-এর কম এইভাবে আছে। আমরা এই আকারে না রেখে শ্রেণীর সীমানার আকারে প্রকাশ করছি, যে শ্রেণীর সীমানা আর শিক্ষার্থী শ্রেণীর সীমানা। এটা একদম সহজ অঙ্ক হয়। এক্ষেত্রে আমি বলবো, যেহেতু এই যে সংখ্যাগুলো মানের অঙ্ক পেয়ে যাচ্ছ আর গড় নির্ণয়ের অঙ্ক, 1-এরটা 3-এরটা চুজ করে না, সবচেয়ে বেটার হবে। মাঝেরটা ছেড়ে দিয়ে, মাঝেরটা একটু সময় সাপেক্ষ হবে। আচ্ছা, এটা দেখো কত তাড়াতাড়ি হয়ে যায়। শ্রেণীর সীমানা আর ছাত্র সংখ্যা বা পরিসংখ্যা লিখছি, পরিসংখ্যা। সংখ্যাগুলো মানের অঙ্ক পেয়ে যাচ্ছ মানে খুবই সহজ হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, 10-এর কম 8টা আছে, তার মানে 0 থেকে 10 কত হবে? 0 থেকে 10, এরা 10-এর কমই 8টাই হবে। আচ্ছা, 10 থেকে 20, এরপরে আছে 20 থেকে 30, এরপরে আছে 30 থেকে 40, এরপরে আছে 40 থেকে 50। আচ্ছা, 10 থেকে 20 কত? তাহলে টোটাল 20-এর কম কটা বলা আছে? 15টা। তাহলে 10 থেকে 20-এর মধ্যে সেটা 15 - 8 হবে, কারণ যেগুলো 0 থেকে 10-এর মধ্যে সেগুলো 20-এর কম, সেগুলো এখানে মিক্সড করা আছে, তাহলে সেগুলো আমরা সেপারেট করে নিলাম। তাহলে 10 থেকে 20-এর মধ্যে 7টা। আচ্ছা, 20 থেকে 30-এর মধ্যে টোটাল 30-এর কম 29টা, তাহলে 29 মাইনাস 20-এর কম যতগুলো, 15টা মাইনাস করে দিতে হবে, এটা 14 হয়ে যাচ্ছে। 30 থেকে 40-এর মধ্যে 40-এর কম 42টা, তাহলে সেখান থেকে 40-এর কম 42টা, সেখান থেকে 30-এর কম 29টা বিয়োগ করে দেওয়া হলো, হয়ে গেল 13টা। আচ্ছা, 40 থেকে 50-এর মধ্যে কটা হবে? 40 থেকে 50-এর মধ্যে হবে 50-এর কম 60টা বলেছে, সেখান থেকে 40-এর কম 42টা বিয়োগ করে দেওয়া হচ্ছে, 18টা। আর 50 থেকে 60, আচ্ছা 60-এর কম বলেছে 70টা পদ আছে, 60-এর কম, তার মধ্যে 50-এর কম 60টা, তাহলে 70 মাইনাস 60 সমান 10টা। ঠিক আছে, এখানে সংখ্যাগুরু শ্রেণী কোনটা দেখো, তাহলে সংখ্যাগুরু শ্রেণী এইটা হচ্ছে, 18টা পদ সবচেয়ে বেশি, অতএব সংখ্যাগুরু শ্রেণী সমান হয়ে যাচ্ছে 40 থেকে 50টা, এইটা হচ্ছে সংখ্যাগুরু শ্রেণী। অতএব এখানে এল কত হয়ে যাচ্ছে? এল হয়ে যাচ্ছে 40। আচ্ছা, F1 কত? F1 হচ্ছে এই শ্রেণীর ফ্রিকোয়েন্সিটা, মানে 18। হ্যাঁ, F0 হচ্ছে তার আগের ফ্রিকোয়েন্সি, মানে তার আগে হচ্ছে 13। আর F2 সমান তার পরেরটা, মানে 10। H সমান কত? H সমানও 10। তাহলে অতএব নির্ণয় সংখ্যাগুরু মান, নির্ণয় সংখ্যাগুরু মান ইজ ইকুয়াল টু L প্লাস, L মানে 40, প্লাস F1 মাইনাস F0, F1 মানে 18 মাইনাস F0 মানে 13, 2 ইন্টু F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H এর মান 10। ঠিক আছে, তাহলে 40 প্লাস এটা 18 মাইনাস 13 5, এই 10টা উপরে গুণ হবে, 18 দুগুণে 36 মাইনাস 13 আর 10 23 সমান 40 প্লাস 5 10 50 মাইনাস 36 মাইনাস 23 13। ঠিক আছে, আচ্ছা 50-কে 13 দিয়ে ভাগ করলে কি হচ্ছে? 50 13
3 13 39, 4 13 52 হয়ে যাবে, নেওয়া যাবে না। 11 দশমিকের জন্য 0, 8 13 104, 6 13 78, 7 13 91, 8 13 104, তাহলে এখানে হয়ে যাচ্ছে 110, 6 নামছে, দশমিকের জন্য 0, তাহলে হয়ে যাচ্ছে 4 13 52, তাহলে 8 আসছে 0, 6 13 78, তাহলে 5-এর বেশি আছে, 3.84 আসছে, সমান 40 প্লাস 3.84 সমান 43.84, এটাই সংখ্যাগুলো মান আসছে। ঠিক আছে, 43.84। আচ্ছা, এরপরে মান ক্রমাগত চলতে থাকছে, এখানে প্রায় দিয়ে দাও, যেহেতু মিলছে না এরপর চলতে থাকছে, তাহলে নিম্ন সংখ্যাগুলো মান আসছে 43.84। ঠিক আছে, দেখো 14 দাগের এবং 15 দাগের যা যা অঙ্ক ছিল কমপ্লিট হলো। এর সাথে সাথে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার যাওয়া কোশ্চেন, সমস্ত কোশ্চেনের সলিউশন হয়ে গেল। ঠিক আছে, তোমরা এরপর তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী, ক্লাস 11 এবং ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলে প্লেলিস্টে করে দেওয়া আছে, এবং আমরা ক্লাস 12 এর ম্যাথের সালের কোশ্চেনগুলো সলভ করছি। তোমাদের যা যা দরকার আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। তো আজকের মতো আমরা এখানে স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।